পরবর্তী দালাই লামা কি ভারতে জন্ম নিতে পারেন? এই প্রশ্নটা এখন বেশ বড় হয়ে উঠেছে, তাই না? হ্যাঁ, মানে হিমালয় অঞ্চলের ভূরাজনীতি বলুন বা তিব্বতী বৌদ্ধ ধর্মের ভবিষ্যৎ, সব কিছুর সাথে এটা জড়িয়ে গেছে। একদম। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো খতিয়ে দেখলে বোঝা যায় এটা শুধু একটা ধর্মীয় উত্তরাধিকারের বিষয় নয়। না না, একেবারেই নয়। এর সাথে চীনের রাষ্ট্রীয় নীতি, ভারতের অবস্থান, মানে অনেক কিছুই যুক্ত। আর একটা গভীর সংঘাতের আশঙ্কাও তো তৈরি হচ্ছে। ঠিক। তো চলুন এই সূত্রগুলো ধরে একটু গভীরে গিয়ে দেখা যাক ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। আচ্ছা, প্রথমেই যদি একটু দালাই লামা পদের মানেটা বুঝে নিই। হ্যাঁ, দালাই লামা তিব্বতী ভাষায় এর অর্থ হলো জ্ঞানের সাগর, আর বিশ্বাসটা হলো তারা করুণার বোধিসত্ত্ব, মানে অবলোকিতেশ্বরের পুনর্জন্ম। আর বর্তমান চতুর্দশ দালাই লামা তেনজিন গিয়াৎসো, তিনি তো 1959 সাল থেকে ভারতেই আছেন নির্বাসনে। হ্যাঁ, ভারতেই। ঐতিহাসিকভাবে কিন্তু এই পুনর্জন্ম খুঁজে বের করার যে প্রক্রিয়া, সেটা তিব্বতের ভেতরেই হতো। কিন্তু এখন পরিস্থিতিটা অন্যরকম। চীন সরকার বিষয়টাকে একদম অন্য চোখে দেখছে। ঠিক। ওদের কাছে এটা প্রধানত একটা রাজনৈতিক বিষয়, মানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের প্রশ্ন। আমাদের সূত্রগুলো বলছে 2007 সালে ওরা একটা আইনও পাশ করেছে। হ্যাঁ, ওই আইনটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে বলা হচ্ছে ধর্মীয় ব্যক্তিত্বদের পুনর্জন্মের জন্যও নাকি সরকারি অনুমোদন লাগবে। এটা তো সরাসরি আধ্যাত্মিক বিষয়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপ হয়ে গেল। অবশ্যই। এটা তিব্বতী বৌদ্ধ ধর্মের হাজার বছরের যে ঐতিহ্য, তার ওপর সরাসরি একটা আঘাত। আর প্যানচেন লামার ব্যাপারটা, ওটাও তো এর সাথেই যুক্ত। একদম। পরবর্তী দালাই লামাকে খুঁজে বের করতে প্যানচেন লামার ভূমিকাটা ঐতিহাসিকভাবে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান দালাই লামা যাকে স্বীকৃতি দিয়েছিলেন, সেই ছেলেটি গেদুন চৈকি নাইমা 1995 সাল থেকে নিখোঁজ। আচ্ছা, আর চীন সরকার? চীন সরকার তাদের নিজেদের পছন্দের একজনকে প্যানচেন লামা হিসাবে বসিয়েছে। লক্ষ্যটা তো পরিষ্কার, পরবর্তী দালাই লামা নির্বাচনের পুরো প্রক্রিয়াটাই ওরা নিজেদের হাতে নিতে চায়। এদিকে বর্তমান দালাই লামা নিজেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন, তাই না? হ্যাঁ, দিয়েছেন। তিনি বেশ কয়েকবার বলেছেন যে তার পুনর্জন্ম তিব্বতের বাইরেও হতে পারে, এমনকি ভারতেও হতে পারে। যেখানে চিন্তার স্বাধীনতা আছে সেখানেই তার আত্মা ফিরবে। এই কথাটা বেশ তাৎপর্যপূর্ণ। খুবই তাৎপর্যপূর্ণ। শুধু তাই নয়, তিনি এও বলেছেন যে পরবর্তী দালাই লামা একজন নারীও হতে পারেন। তাই নাকি? হ্যাঁ, এর মানে হল পুনর্জন্ম কোনো নির্দিষ্ট দেশ বা রাজনীতির গণ্ডিতে বাধা থাকবে না। যেখানে তার কাজ, তার ধর্মপ্রচারের স্বাধীনতা থাকবে, সেখানেই ঘটবে। এই কারণেই কি ধর্মশালা, লাদাখ বা অরুণাচলের তাওয়াংয়ের মতো জায়গাগুলোর নাম উঠে আসছে? ঠিক তাই। ওইসব জায়গায় তিব্বতী সংস্কৃতির গভীর প্রভাব রয়েছে। ভারতের অবস্থানটা কিন্তু বেশ মজার। মানে আনুষ্ঠানিকভাবে তারা এই উত্তরাধিকার নিয়ে কিছু বলছে না, একদমই নীরব। কিন্তু দেখুন, সেই 1959 সাল থেকে দালাই লামাকে আশ্রয় দিয়ে আসছে। হ্যাঁ, ধর্মশালায় নির্বাসিত তিব্বতী সরকারকেও তো চলতে সাহায্য করছে। এবং খোদ প্রধানমন্ত্রী পর্যন্ত দালাই লামার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এগুলো তো উপেক্ষা করা যায় না। তাহলে এই নীরবতার পেছনে আসলে একটা পরোক্ষ অবস্থান আছে। আমার তো তাই মনে হয়। ভারত একটা সূক্ষ্ম ভারসাম্য রাখার চেষ্টা করছে। একদিকে চীনের সাথে সরাসরি সংঘাতে যেতে চাইছে না, অন্যদিকে তিব্বত ইস্যু আর দালাই লামার প্রভাব, বিশেষ করে সীমান্ত অঞ্চলের মঠগুলোর ওপর, সেটা ভারতের জন্য কৌশলগতভাবে জরুরি। চীন নিশ্চয়ই এটাকে ভালো চোখে দেখে না। না, তারা এটাকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবেই গণ্য করে। তাহলে কি আমরা একটা দুই দালাই লামা পরিস্থিতির দিকে এগোচ্ছি? মানে একদিকে চীনের মনোনীত একজন, আর অন্যদিকে ঐতিহ্যানুযায়ী বা বর্তমান দালাই লামার ইচ্ছায় স্বীকৃত আরেকজন, যিনি হয়তো ভারতে জন্ম নেবেন। সূত্রগুলো বিশ্লেষণ করলে এই সম্ভাবনাটাই এখন সবচেয়ে জোরালো মনে হচ্ছে। আর এর ফল কি হতে পারে? ফল মারাত্মক হতে পারে। শুধু তিব্বতীদের মধ্যে বিভেদ বা বিভ্রান্তিই নয়, ভারত চীন সম্পর্ক আরও খারাপ হওয়ার আশঙ্কা। তখন লড়াইটা শুধু রাজনৈতিক থাকবে না। না, তখন সেটা হয়ে দাঁড়াবে আধ্যাত্মিক কর্তৃত্ব আর ইতিহাসের ওপর নিয়ন্ত্রণের লড়াই। তাওয়াংয়ের মতো জায়গার কথা বলছিলেন? হ্যাঁ, অরুণাচলের তাওয়াং, ষষ্ঠ দালাই লামার জন্মস্থান। ওখানে বিরাট মঠ আছে। ওই জায়গাটা ভবিষ্যতে এই আধ্যাত্মিক আর রাজনৈতিক লড়াইয়ের একটা কেন্দ্র হয়ে উঠতে পারে। বিষয়টা তাহলে দাঁড়াচ্ছে একদিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, অন্যদিকে ঐতিহ্য আর আধ্যাত্মিক স্বাধীনতার টানাপোড়েন।
একে এক কথায় আত্মার রাজনীতি বলা যেতে পারে, যেখানে ধর্ম, ঐতিহ্য, ভূ রাজনীতি সব মিলেমিশে একাকার। অদ্ভুত ব্যাপার হলো বর্তমান দালাই লামা শান্তির প্রতীক হিসেবে পরিচিত। ঠিক, অথচ তারই পুনর্জন্মকে ঘিরে আগামী দিনের অন্যতম বড় একটা রাজনৈতিক আর আধ্যাত্মিক সংঘাতের ক্ষেত্র তৈরি হচ্ছে। এই সংঘাত এড়ানো যাবে কিনা বা কী চেহারা নেবে তা হয়তো সময় বলবে। হ্যাঁ, পুরোটাই নির্ভর করছে পরবর্তী দালাই লামা কোথায়, কিভাবে এবং কাদের দ্বারা স্বীকৃত হচ্ছেন তার ওপর। বিশ্ব সম্ভবত এই দিকেই তাকিয়ে থাকবে।